আমি যখন প্রথম আসি, আমি ছিলাম পোর্টল্যান্ড অরিগনে, আরেকটা পোস্টে। সেখানে ছিলাম আমি 10 বছর। আম, তো সেখানে যখন প্রথম আসি সিঙ্গেল হিসেবে, আম, তখন ওখানে যে বড় ভাইরা ছিলেন, আম, তাদেরকে যখন জিজ্ঞেস করতাম যে কাউকে কাউকে জিজ্ঞেস করতাম যে আঙ্কেল আপনি আছেন কত বছর, তো কেউ কেউ বলতো 10 বছর, কেউ কেউ বলতো 15 বছর, কেউ কেউ বলতো 20 বছর। তো আমি খুবই অবাক হতাম, কারণ মাত্র আসছি তখন। এক এক দিন যাইতো, ক্যালেন্ডারের একটা করে দাগ দিতাম যে আজকে একদিন হলো, কালকে 2 দিন হলো, পরশুদিন 3 দিন হলো। আমি খুব কিউরিয়াসিটি জিজ্ঞেস করতাম যে আঙ্কেল এত বছর যাবৎ ইউএসএ তে আছেন, কিভাবে আছেন? তা আমার বলতো যে ভাই না, মাত্র আসছো তো, তোমারও এক সময় এরকম হবে। তো তখন তুমিও অবাক হয়ে যাবা, তখন তুমি অবাক হয়ে যাবা যে আসলে কিভাবে এত বছর হয়ে গেল। তো পরে আসলে এখনো আমি যখন আহ, পিছিয়ে ফিরে দেখি, আমার কাছে এখনো মনে হয় না যে আমি এত বছর যাবত ইউএসএ। আমার কাছে মনে হয় এই তো সেদিন আসলাম। অনেস্টলি আমার কাছে মনে হয় না, কারণ এখানে আসার পরে একটার পর একটা আর কি সময় প্রেশারে থাকা হয়, তো সেটা চাকরি হোক, প্রফেশনাল ব্যাপারে হোক, ফ্যামিলির ব্যাপারে হোক, কিংবা ব্যাক ব্যাক হোমের টানাপোড়েনের কারণে হোক, একটার পর একটা প্রেশার আসতে থাকে। দেখা যায় যে সময় কিভাবে পার হয়ে গেছে সেটা নিজেও কল্পনা করা যায় না। আপনি যখন এলেন, আসার শুরুতে তো আপনি এই ধরনের আজকে যে পরিবেশ, আজকে যে অবস্থা, সেই অবস্থায় ছিলেন না। অবশ্যই না। শুরুটা কিভাবে শুরু করলেন? আর সেটাই। ইমিগ্রেশন কিভাবে হলো ও আপনার? আচ্ছা, আমি খুবই লাকি, অনেস্টলি। আমি এসেছি গ্রিন কার্ড নিয়ে। আমি এসেছিলাম DV-96, তখন ডিবি ভিসা আচ্ছা, ছিল। আচ্ছা, ডিভি লটারি দিয়ে। হ্যাঁ, তো ডিবি লটারি ছিল। ফান পার্টটা ছিল এরকম যে আমার মামা আমার জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো মামা তখন ছবি লাগতো না। হুম, হুম, তখন মামা আহ, 25 থেকে 30 জনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, নামে বেনামে এবং বিভিন্ন আর কি ডেট অফ বার্থ দিয়ে, তার যেটা মনে আসছে আর কি আন্দাজে। তো নামে বেনামে, থিঙ্ক অ্যাবাউট, নামে বেনামে তার তো 30 জন ভাগ্না ভাগ্নি ছিল না, হুম, হুম, আইসাবাসী ছিল না। সে 30 জনের প্রায় 30 প্লাস জন্য সে DV-96 এর জন্য অ্যাপ্লাই করে। তার একটা ভাঙ্গা টাইপরাইটার ছিল, সে আমার আসার পরে কাহিনী বলছে। সেই টাইপরাইটারে বসে বসে সে ডিবির জন্য হুম, অ্যাপ্লাই করেছিল, 30 প্লাস। হুম, হুম। তো ফর্চুনেটলি সকলের মাঝখান থেকে আমার নামটা আসছিল, এবং সে আমার ডেট অফ বার্থ, সে রিয়েল ডেট অফ বার্থ জানতো না। সে নাম জানতো, তা আন্দাজ করে বসাই দিছিল। তার আনুমানিক যে মনে হয়েছিল ভাগনা কোন বছরে হতে পারে। তো সেটা হলো, হওয়ার পরে তখন কিন্তু আমার, ভাগ্নে আপনি, হ্যাঁ, নাম আপনার। নাম আপনার আমার। হুম, কিন্তু আমি আসার পরে আমার মামা বলছিলেন যে সে 30 প্লাস ছেলে মেয়ের জন্য সে করছে, এবং এক এক বিভিন্ন নামে বেনামে, হুম, কারণ হুম, তখন হুম, ছবি ছিল না, হুম, হুম, খালি হুম, নাম এবং ডেট অফ বার্থ এইটুকু দরকার ছিল, আর ঠিকানা। যাই হোক, হয়তো বা বিভিন্ন ঠিকানায় সে অ্যাপ্লাই করছে, তা আমার নাম উঠছিল। ওঠার পরে আমাকে যখন জানানো হলো, তো তখন তো সব সিস্টেম একই। তখন প্রথম লেটার আসে, প্রথম লেটার আসার পরে সেগুলো ফিল আপ করে যাওয়ার পরে আবার সেকেন্ড রাউন্ড। হুম। তো সব কিছু যখন ঠিকঠাক সব হয়ে গেল, তারাই আমাকে স্পন্সর করলো, আমি চলে আসলাম সিঙ্গেল হিসাবে। আমি তখন বিয়ে করিনি 96-এ। তো চলে আসলাম। চলে আসার পরে, তো যেটা পুরোনো কথায় যাচ্ছি, তো তখন নাকি আমি ওখানে ওখানে বাঙালি খুব কম ছিল, হার্ডলি অথবা 10টা ফ্যামিলি ছিল অরিগনে। অরিগনে। হুম, হুম, এখন হয়তো বা 100 প্লাস, টু হুম, হান্ড্রেড হুম। প্লাস কিন্তু তখন ছিল তো মাত্র 3। সেখানে গেলেন কেন? সেখানে মামা ছিলেন। আচ্া মামা ওইখানে হ্যাঁ ছিলেন, হ্যাঁ, সেই মামা মামি কারণে। ছিলেন, তো মামা মামি মামা অ্যাপ্লাই। নিউ ইয়র্কে থাকলে নিউ ইয়র্কে যে ঘুরে আসতেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমেরিকার এইটাই হলো ব্যাপার যে হ্যাঁ। আহ, আমি হয়তো বা আমেরিকার হয়তো বা মানচিত্রে হয়তো বা আমি পোর্টল্যান্ড নামে একটা স্টেট আছে বা অরিগন নামে একটা স্টেট আছে সেটা হয়তো বা জানতাম, কখনো হয়তো বা যাওয়া হতো না। যেহেতু মামা আছে, তো মামার বাসায় শেল্টার ফার্স্ট, বিগিনিং, ইনিশিয়াল যেটা হয়, সেই কারণে আমার পোর্টল্যান্ড যাওয়া। তো ওখানে যাওয়ার পরে আই স্পেন্ড অ্যাবাউট 10 ইয়ার্স, কিছু পড়াশোনা করছি। পড়াশোনা করার পরে ওখানে চাকরি বাকরি। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স ছিল 26। আচ্ছা, পড়াশোনা করার একটা ভালো সুযোগ ছিল। হুম। তো কি বিষয়ে পড়লেন? তখন আমি পড়ছিলাম কম্পিউটার অ্যাপ্লিকেশন সিস্টেম, আচ্ছা, সিএস। সেটা একদম কি ফুল কোর্স করেছেন নাকি ফুল কোর্স মানে কি, আমি ওখানে 2 বছর ডিগ্রিটা নেয়া? অ্যাসোসিয়েট ডিগ্রি, ওকে, হ্যাঁ ওকে। অ্যাসোসিয়েট ডিগ্রি নিয়েছিলাম 2 বছর। তো ওখানে,
তো আমার হয়েছে কি যে আমি ফুল টাইম স্টুডেন্ট কখনো হতে পারিনি, কারণ ফ্যামিলির কিছুটা সাপোর্ট দিতে হয়েছে, প্লাস নিজের কোথাও এক জায়গায় থাকতাম যদিও বা শেয়ারে, ও সবকিছু মিলিয়ে দেখা যেত যে আসলে ফুল টাইম কখনো হওয়া সম্ভব হয়নি। তো তখন ওই যে পার্ট টাইম করতাম পড়াশোনা, ফুল টাইম ডাবল ফুল টাইম চাকরি করতাম, দুইটা ফুল টাইম জব করতাম, পাশাপাশি ওই উইকেন্ডে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতাম। এভাবে করতে করতে আমার 2 বছরের ডিগ্রি প্রায় মনে হয় ডাবল, 4 বছরে চলে গেছিল। হুম। তো যাই হোক, তো ওখান থেকে আমি তখন দেখলাম যে চাকরি বাকরি খুব একটা সুবিধা না, খুব একটা ভালো সময় যাচ্ছে না। তখন আমার একটা ফ্রেন্ড আছে, ও ও আর আমি একসাথে ছিলাম বেশ কয়েক বছর। তো উনি চলে আসলো এই ভার্জিনিয়াতে চাকরি নিয়ে। আচ্ছা, আপনার এদিকে কমপ্লিট হয়ে গেছে গ্রাজুয়েশন? হ্যাঁ, তারপরে ও চলে আসলো। আসার পরে তা আমি ওর সাথে আলাপ করতেছিলাম যে আমার তো এই অবস্থা, বলে যে এখানে চলে আসেন, এখানে চলে আসলে এখানে একটা বেটার জব পাওয়ার আগে এখানে অনেক ধরনের অপরচুনিটি আছে, রিটেল স্টোরে হোক বা যেখানেই হোক, অপরচুনিটি একটু বেটার, যেহেতু বিগার সোসাইটি আর বিগার স্টেটে একটু অপরচুনিটিটা বেশি। ঠিক আছে, তখন আমি আবার এখানে চলে আসলাম 2006-এর দিকে, 6-এর শেষের দিকে। তারপরে তো এই যেখানে আবার জার্নি শুরু করলাম, এই তো এখন এখানে আছি। তো যেটা আমি পুরোনো কথা একটু বলতে চাই যে আমেরিকার ব্যাপারে, তো যখন নাকি আমি ওই সমস্ত সিনিয়র ভাইদেরকে আমি প্রশ্ন করতাম যে আপনারা এতদিন কিভাবে আছেন, তখন বলতো যে আসলে আমেরিকায় এই তোমারও একদিন এরকম হবে, তুমি নিজেও কল্পনা করতে পারবা না যে আসলে এই কিভাবে করে এতগুলো সময় চলে গেল। এখন আমি দেখি এক্স্যাক্টলি ওনারা রাইট। তো ওনারা আরেকটা কথা বলেছিলেন যে তখন আমি তো খুব ইয়াং ছিলাম এবং স্বাভাবিকভাবেই ব্যাচেলর ছিলাম, তো আমাকে তুমি করে বলতো সবাই। তো আমার বলতেছিলেন যে ডু ইউ নো দ্য অ্যাব্রিভিয়েশন অফ ইউএসএ? তো আমি বললাম যে অফকোর্স, এটা সবাই জানে, এটা সিম্পল একটা প্রশ্ন, বলে বলো তো। আমি বললাম যে এটা অর্থ হচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তখন সে বলতেছে নো, ইট ইট এটা অ্যাব্রিভিয়েশন হবে ইউ স্টার্ট অ্যাগেইন। সো ইউ স্টার্ট অ্যাগেইন, ডাজন্ট ম্যাটার হু ইউ আর, ডাজন্ট ম্যাটার হোয়াট ডিড ইউ ডু ইন বাংলাদেশ অর ব্যাক হোম, ইউ হ্যাভ টু স্টার্ট ইন হিয়ার অ্যাগেইন। সো আমার মামা, যিনি আমাকে স্পন্সর দিয়েছেন, উনি বাই হিমসেলফ কিন্তু সে একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তিনি আর যিনি অ্যাপ্লিকেশন করেছেন তিনি এক না? একই, একই হ্যাঁ মামা? হ্যাঁ। আচ্ছা, তো মানে স্পন্সরও করেছেন আবার হ্যাঁ তিনি আপনার জন্য অ্যাপ্লিকেশনও করেছেন। হ্যাঁ, তো উনি উনি কিন্তু হিমসেলফ সে ছিলেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক। প্রফেসর। শিক্ষক। তো উনি যখন আমেরিকা আসেন, আমার মনে হয় 3-4 বছর আগে উনি আসছেন, আমি আসছি 96-এ, উনি আসছেন 92-তে বা 91-এ। তো উনি যখন আসছেন তখন হচ্ছে আমাদের বড় বুশ ছিলেন প্রেসিডেন্ট, বুশের বাবা ছিলেন প্রেসিডেন্ট। তো সেই আমলে একটা রিসেশন চলতেছিল, বিগ রিসেশন। ওখানে উনি বলতেছিলেন যে আমি একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েও আমি ডিশ ওয়াশিংয়ে গেছি, চাকরি পাই নাই। আমি 7-Eleven-এ গেছি, চাকরি পাইনি। তো আমি রেস্টুরেন্টে গিয়েছি যে এই কিছু ওয়েটারের বা সামথিং কিছু করার জন্য, চাকরি পাইনি, কারণ তখন খুব বিগ একটা রিসেশন চলতেছিল। তো এক পর্যায়ে তিনি একটা ছোটখাটো একটা স্টোরে একটা স্টোর কিপার হিসাবে জব করতেছিলেন। বলছে আমি মপিং, সুইপিং, শেলফ সাজানো, বিয়ার ফিল আপ করা থেকে শুরু করে এমন কিছু নাই যে আমি করি নাই। সো এটার বলার উদ্দেশ্য সেইটাই যে ইউ স্টার্ট অ্যাগেন। সো যদিও বা তিনি একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, উনি মাস্টার্স করা, তারপর এখানে এসে পিএইচডি করছেন পরে। তো উনি কিন্তু হাল ছাড়েননি, উনি উনি ভাবেন নাই যে আমি বিগ কিছু একটা। তো উনি এখানে এসে স্টার্টেড লাইফ ওখান থেকে, তারপরে এক পর্যায়ে উনি পিএইচডি করলেন, করার পরে তারপরে উনি ভালো চাকরি করছেন, রিটায়ার করছেন এখন বেশ কয়েক বছর। তো হি ইজ অ্যাবাউট 72-73 ইয়ার্স ওল্ড নাও। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে যে আমেরিকায় স্বপ্ন গড়ার দেশ, নো ডাউট, কিন্তু স্বর্গরাজ্য না। স্বর্গরাজ্য হাতে চাইলে সবকিছু পেয়ে যাবেন না, বানিয়ে নিতে হবে। এক্স্যাক্টলি, স্বর্গরাজ্য কাকে বলে? যে আপনি যা চাচ্ছেন তাই পাচ্ছেন, হুকুম দিলে চলে আসে। রাইট, যে আমি চাচ্ছি, আমি এটা করব বা এটা হবে আর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো স্বর্গ, যেটা আমরা আমরা বিলিভ করি, রাইট? তো অনেকে বলে আমেরিকা স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য ওই সেন্সে তো বলে যে এখানে হয়তো বা মনে বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে, ওকে ডেফিনেটলি ইটস এ হিউজ অপরচুনিটি কান্ট্রি। হ্যাঁ, আমি এখনো স্বীকার করবো ইটস অপরচুনিটি কান্ট্রি, কিন্তু এখানে স্বর্গ আর কি স্বপ্ন গড়ার একটা দেশ, যেটা নাকি হয়তো আমাদের দেশে হচ্ছে না বা হয় না, কারণ
অনেক ওয়েল এডুকেটেড, অনেক এক্সপেরিয়েন্স, অনেক মনে করেন ওয়েল কিপাররা দেশ ছাড়ছে, কারণ দেশে করার কোনো সুযোগটা নেই, বা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, লিমিটেশন আছে। হ্যাঁ, কিন্তু এখানে হয়েছে কি, এখানে একটা জিনিস আছে যে ইফ ইউ ওয়ান্ট টু বি সামডে ইউ উইল গো দেয়ার। এখন আমি যখন কম্পেয়ার করি আমার সাথে আসা অনেকের সাথে, তো ওরা হয়তো বা আমারও 5 বছর আগে গ্রাজুয়েশন করেছে, কিন্তু আমি হয়তো তাদের থেকে 7 ইয়ার্স লেটে করছি, বা 8 ইয়ার্স লেটে করছি, রাইট? কিন্তু অ্যাটলিস্ট ইটস অলওয়েজ বেটার টু বি লেট দেন নেভার। সো হাল ছাড়া যাবে না, যেটা আমি ভাই বোনদেরকে বলি, আমার ভাগনা ভাগ্নি আসে তাদেরকে আমি বলি যে ডোন্ট বি গ্রিডি। গ্রিডি এক জিনিস, কারণ স্টেপ যদি ধরেন কেউ প্রথম 2-3টা স্টেপ কি ইগনোর করে পঞ্চম স্টেপে যেতে চায়, হয়তো বা সাম অ্যাথলেটিক্স ক্যান গো দেয়ার, কিন্তু সাস্টেইন করার ক্ষমতাটা অনেক সময় থাকে না, ব্যালেন্স না থাকার কারণে পড়ে যায়। সুতরাং ধীরে ধীরে গেলে হয়তো বা ইট উইল কাম লেটার, কিন্তু আসবেই। সেই একটা সুযোগ আছে এই দেশে, কিন্তু বাংলাদেশে এই জন্য আমরা এই দেশকে মনে করি স্বর্গরাজ্য না হলো সম্ভাবনার দেশ, স্বপ্ন গড়ার দেশ। কেউ যদি চায় they can do it. কিন্তু আমার ভালো লেগেছে you start again. Yes, I always remember it. I always tell them, I told her, এমনকি আমার এই ভাগ্না ভাগ্নি আসছে, আমার একটা ভাইও অন দ্য ওয়েতে আছে, আমি অ্যাপ্লাই করেছিলাম তাদের জন্য 2006-এ, they waited 18 years. এখানেও দেখেন একটা পেশেন্সের ব্যাপার। যখন আমি অ্যাপ্লাই করি তখন এগুলোর সময় লাগতো 10 ইয়ার্স 11 ইয়ার্স ম্যাক্স। তো যখন আমি অ্যাপ্লাইয়ের জন্য কাগজপত্র চাচ্ছিলাম, তখন দেখি তাদের মধ্যে এক ধরনের একটা অবহেলা। 10 ইয়ার্স 11 ইয়ার্স, ও মাই গড, দ্যাটস টু লং। কিন্তু দেখেন এখন যখন সময় হয়েছে, এখন দে আর সুপার এক্সাইটেড, যদিও বা অনেক ধৈর্য ধরতে হয়েছে, কিন্তু এখন তারা মনে করতেছে আরে তারপর তো হলো, আমাদের জন্য কিছু না হলে আমাদের ছেলে মেয়ের জন্য হলো, অ্যান্ড দে আর কামিং উইথ গ্রিন কার্ডস, ইটস বিগ থিং, রাইট? ফুল ফ্যামিলি। সো এখন হয়তোবা ওদের করার বয়সটা হয়তোবা এখন অনেকটা কমে গেছে, স্বাস্থ্যগত কারণে হোক, অসুস্থতার কারণে হোক, কিন্তু তাদের ছেলে মেয়ের জন্য বিগ অপরচুনিটি, বিকজ হ্যাঁ তো এই জন্য হচ্ছে যে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় সমস্যাটা হয় আমাদের, যেটা নাকি আগামী বংশধরা যারা আসতেছে বা যারাই আসবে, ওরা অনেস্টলি ওরা আমাদের ক্রিম গুলা দেখতেছে, এক্স্যাক্টলি, ওকে মামা হোক, চাচা হোক, তারা বিশাল বাড়ি, তাদের গাড়ি, তাদের, হ্যাঁ, তো সো তারা ব্যাক এন্ডে যে আমরা 20 ইয়ার্স 30 ইয়ার্স কি স্ট্রাগল করা করছি, ওই জিনিসগুলো তারা দেখতেছে না। যখন নাকি ওদেরকে ধরেন নিউ ইয়র্কে বলা হয় মুভ করার জন্য, বা নিউ ইয়র্কে যখন তারা 1 সপ্তাহের জন্য বেড়াইতে যায়, when they compare, তখন তারা বলে কি নিউ ইয়র্কে কি মানুষ থাকে? হ্যাঁ, ওখানে অন্ধকার, জরাজীর্ণ, তেলাপোকা হাঁটে, কিন্তু আমরা তো আরো ওর্স পথ পাড়ি করে আসছি ওইটার চাইতেও। এটা তারা বুঝে না, বুঝবেও না। এক্স্যাক্টলি। তো এইটা আমি সবসময় ওদেরকে অন্যভাবে বুঝি। আমি বলি দেখো, তোমরা কাইন্ড অফ বলতে পারো যে তোমরা এখন ধরো বাংলাদেশের মডার্ন সোসাইটি এবং কথা বলে, আমি বলি না আমি এটা তো আরো ভালো সোসাইটি আছে, রাইট? আমি বলছি তো তুমি যখন কম্পেয়ার করো আমার বাসার সাথে নিউ ইয়র্কের সাথে, তুমি কম্পেয়ার করতেছো ধরো গুলশান বনানী ভার্সেস ধরো তুমি হয়তো বা সাভার, হ্যাঁ, আশুলিয়া, ওরকম কারোর সাথে কম্পেয়ার করতেছো, বিকজ এখানে যারা আছে তারা ওগুলো স্ট্রাগল করে আজকে তারা একটা সেটেলে এসে এখানে আসে তারা বসবাস করতেছে। আনলেস কেউ বাংলাদেশ থেকে পাওয়ার অনেক টাকা আছে বা অন্যান্য মাধ্যমে টাকা নিয়ে এসে যদি কিছু করে থাকে, সেটার পার্সেন্টেজ হচ্ছে খুবই লো, বাকিরা তো এখানে সংগ্রাম করে সবকিছু করছে। কিন্তু এখন কেউ বলে না। আমি তো চুরি করিনি, আমিও তো এমন কোনো অর্জ নাই যে আমি করিনি, ঠিক আছে? আমি 2টা ফুল টাইম জব করতাম, তখন কোনো গাড়ি ছিল না, গাড়ি কেনার টাকাও ছিল না, তখন তো আমি বাইসাইকেল চালায় এরকম -ডিগ্রি সেলসিয়াসে আমি 2টা বাইসাইকেল চালায় আমি 2 জায়গায় জব করেছি, যেটা নাকি আমার ভাগিনা কল্পনা করতে পারবে না, বরং তারা অবিশ্বাস করবে। এক্স্যাক্টলি। তো এই অবস্থায় এত বড় বাড়ি, আসলে কি সত্যি এই ধরনের কাহিনী? এক্স্যাক্টলি। সুতরাং
আমার কথা হচ্ছে যে এটা এটা আমি ওদেরকে বলি এনকারেজ করার জন্য, আমার যে আমি কি করেছি এটা জানানোর জন্য না। আমি বলি যে এটা দেখে তোমরা দেখো যে কত কত তোমরা ভাগ্যবান, হ্যাঁ, যে তোমরা তোমাদের অবশ্যই সেকেন্ড জেনারেশন একটু কম কষ্ট করবে, থার্ড জেনারেশন আরেকটু কম কষ্ট করবে, এই জন্য তো। আর আমি কষ্ট করেছি দেখে আমার ছেলে মেয়েকে আমি কষ্ট করাবো তা সাধারণত বাবা মার উদ্দেশ্য অবশ্যই হয় না। অবশ্যই। তো আমার ভাগ্না ভাগ্নি বলেন, ভাতিজা ভাতিজি বলেন, এরা সবাই আমার ছেলে মেয়ের সমতুল্য। কিন্তু ওদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আম, যে নেভার গিভ আপ। অনেক কিছু আসবে, হুম, মনে হবে যে ও তো আমার থেকে আগে গেল, ও তো আমার থেকে পিছিয়ে গেল। এটা আমার বন্ধু যাদের সাথে চলি, সবার কি মনে করেন একই ধরনের, আমরা একই রকম সাকসেস? নো। কেউ হয়তো বা একদিকে সাকসেস, আরেকদিকে নট। কেউ হয়তো বা একদিকে খুবই সাকসেস, আরেকদিকে নট। এখানে 10 বছর হয়ে গেছে আপনার? এখানে আমার হয়েছে, আমি 2006-এ আসছি। 17 আহ, বছর। না 18 10 বছর না, 20, না এই এলাকায়, এই এলাকায় এই এলাকায় আমি আসছি 2008-এ। আমি 8 এ। হ্যাঁ 2 ইয়ার্স ছিলাম আমি আলেকজান্ড্রিয়াতে, 2006 আচ্ছা, থেকে 8-8-এ আমি আসছি এখানে। এখান তাও থেকে তো 16 বছর হয়ে হ্যাঁ গেছে। আর হ্যাঁ আপনাদের বিয়ে হলো কত বছর? আমাদের 16 বছর। হ্যাঁ বাবা আমাদের 16 বছর। জি। হ্যাঁ এখানে এসে না, না, বিয়েটা নাকি না বাংলাদেশ না, থেকে? আমাদের 18 বছর, সরি। বাংলাদেশ থেকে না না, না, বাংলাদেশে আমাদের বিয়ে না এখানে, এখানে? আমাদের এখানে এখানে বিয়ে হ্যাঁ হয়েছে। এখানে বিয়ে। আপনি এখানে আমি ছিলেন আগে থেকে? না, 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 আমি পরে এসেছি। আমি আনসারের পরে আমি এসেছি। আচ্ছা আমি এসেছি 2005-এ। আচ্ছা, তো কি বিয়েটা তো এখানে হয়েছে বিয়ে আপনাদের? এখানে আচ্ছা, হয়েছে। পরিচয় এখানে, পরিচয় এখানে। দেখা দেখি যাই বলেন, হ্যাঁ, সব হ্যাঁ, প্রেম এখানে। হয়েছে কিনা আমি জানি না, আমাদের সে বিষয়টা হয়তো কোনো একদিন জানা যাবে। কিন্তু আপনাদের দুইজনের বোধহয় ফিল্ড এক কাজের। আমাদের হ্যাঁ, দুজনের কাজের ফিল্ড এক। আমি কম্পিউটার, আমি আইটিতে আছি। আচ্ছা আর বাট ওটা হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, আমি হচ্ছি সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা, সেটাও বাট দুইটাই তো আইটি রিলেটেড, দুইটা আইটি আইটি, মানে হয়তো একটু ব্রাঞ্চ ভিন্ন আর কি। ব্রাঞ্চ কারেক্ট ভিন্ন। আচ্ছা আমি আমি আছে 10 প্লাস হবে, রাইট, 10 বছরের উপরে হবে আমি আইটিতে আছি। আমি হচ্ছে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, ওয়ান অফ আর্মির একটা প্রজেক্টে আছি এখন। যেটা আমি, আমার মোস্টলি প্রজেক্টগুলি গভর্নমেন্ট প্রজেক্ট ছিল, এবং মানে সামহাও আমার সবগুলি প্রজেক্টই ছিল হচ্ছে আর্মি বেস রিলেটেড, মানে মিলিটারি মিলিটারি। যে কাজ। সবগুলি প্রজেক্ট, আজ 10 বছর ধরে সেই মিলিটারি প্রজেক্টে আছি। জাস্ট জাস্ট আমাদের কোম্পানিগুলি চেঞ্জ হচ্ছে, বাট একই রিলেটেড কাজ করতেছি এ আপনি তো পর্যন্ত। আর ডিভি পায়ে আসেন না, আপনি অন্য আমি ভাবে আমি মাইগ্রেটেড। ডিবিপি এসেছি, ও, তো আপনিও ডিভি? সেইখান থেকে আমরা দুজনে লটারি দিক থেকে দুজনেই সেম। আচ্ছা, আপনিও ডিভি? আমি ডিবিতে, ওকে, আমার তাহলে দুইজন ডিবি পাওয়া গেল দুইজন একসাথে, ডিবি না পাওয়া, দুইজন জি, ডিবি একসাথে হলো একসাথে। একসাথে। রাইট সেটা 2000 আমার অ্যাপ্লাইটা ডিফারেন্ট ছিল। আমি হচ্ছে আমি অনার্স মাস্টার্স কুমিল্লা ভিক্টোরি থেকে করেছি। মাস্টার্স যখন করি তখন সবাই দেখে যে তখন কলেজে কলেজে গিয়ে ডিবি স্টুডেন্টদেরকে তখন ডিবি করানো হতো, একে অনেক বিভিন্ন কোম্পানির মাধ্যমে লোকজন আসতো, নাম টাম ফিল আপ করে যেত, সেভাবে আমারটা হয়েছে। আমি আমি তখন কলেজে পড়ি। তো আমি আমারটা যখন ডিবি লটারি যখন আমার হয়েছে, তখন আমি নিজেও বিশ্বাস করতে পারি না, আমার বাবা তো আমাকে দিবেই না। হুম হুম, কিভাবে দিবে, একটা মেয়েকে কিভাবে ছেড়ে দিবে ও সে এক্স্যাক্টলি, স্বাভাবিক আমেরিকাতে? তো, হ্যাঁ। তো আমার মনের জোরটা অনেক বেশি ছিল, আর ভাইয়ার সাপোর্ট পেয়েছি যথেষ্ট। ভাইয়ার সাপোর্ট যদি না থাকতো হয়তো আমি এখানে আসতে পারতাম না। আব্বাকে অনেক বুঝিয়েছে, মাকে বুঝিয়েছে। আমি যখন আসি আমি সিঙ্গেল ভাবে আসি। আমি আর আমি এসেছি নিউ জার্সিতে ফার্স্ট। আমার মামা ছিলেন, আমার মামির ভাই মামা। আম, সেই মামার বাসায় আমি প্রথম এসেছি নিউ জার্সিতে। তারপর ওখানে এসে আহ, আবার পড়ালেখায় হ্যাঁ, নামলেন? মানে আসার পর আমি নিউ জার্সিতে 1 মাস ছিলাম, তারপর ভার্জিনিয়াতে আমার মামা তো বোন আমাকে নিয়ে আসলো ভার্জিনিয়াতে, আলেকজান্ড্রিয়াতে আপার বাসায় ছিলাম 1 বছর। আচ্ছা তখন তখনই আনসারের সাথে পরিচয় আপার বাসায়। আচ্ছা। তারপর আমাদের বিয়ে হলো, আমার শাশুড়ি আসলো, বিয়ে হলো, তারপর আমাদের সংসার। আর আমি ওই যে বিগিনিংটা আমি 2টা 3টা জবও করেছি। আপনারও একই রকম আহ, কষ্টের এটা সময় গেছে, আসলে হয়তো লম্বা না আর কি। এমনও হয়েছে যে আমাদের বিয়ের পর আমাদের মানুষের যায় হানিমুন করতে, আর আমাদের দেখা হতো, দেখা যাচ্ছে যে আমি যখন কাজে যেতাম ও তখন বাসায় আসতো, আবার আমি যখন বাসায় আসতাম ও যেত কাজে, আমাদের দেখা হতো রাতে। আচ্ছা, আপনারা আমার দুইজন তখন কিন্তু আইটিতে তখন আইটিতে না, আসেন নাই? না, না
আইটিতে আরো পরে আসা। আরো পরে আসা, আচ্ছা, কিন্তু বিগিনিং পার্টটা যেটা বলে, বিগিনিং পার্টটা আমাদের খুবই খুবই হার্ড আমরা ছিল। আসলে কি আমাদের দুইজনেরই, যেটা আমি আমি যখন কম্পেয়ার করি হুম। আমাদের অন্যান্য বন্ধুদের সাথে বা আশেপাশের যে নেইবার আছে তাদের সাথে, আমাদের আমরা স্ট্রাগল করেছি হচ্ছে আমাদের জীবনের বা সংগ্রাম বাঁচার জন্য। বাঁচার হ্যাঁ, জন্য। কিন্তু অনেকে আসছে, আমার বন্ধুরা আসছে যাদের নাকি মনে করেন বিভিন্ন অন্যান্য ক্যাটাগরিতে আসছে, তাদের গ্রিন কার্ড ছিল না, তারা হয়তো স্টুডেন্ট ভিসা আসছে, কেউ হয়তো বা বিজনেস ভিসা আসছে, কেউ হয়তো বা কি বলে এটাকে ভিজিট ভিসা আসছে। তো ওদের স্ট্রাগলটা হচ্ছে টু লেভেল স্ট্রাগল। আমরা হয়তো বা একটা লেভেল স্ট্রাগল, আমরা লাকি গ্রিন কার্ডটা ছিল ডকুমেন্টেড, আপনারা ছিলেন লাকি ইনাফ যে আমরা যেটাই কাজ করতে চেয়েছি সেটা আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে কেউ বা আর কি মানা করতে পারেনি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো যে ওদের স্ট্রাগল লেভেলটা হচ্ছে অ্যানাদার লেভেল হাই। হ্যাঁ, কারণ ওরা হয়তো বা অনেক জায়গায় কাজ করতে চেয়েছে, বঞ্চিত হয়েছে, তারা হ্যাঁ, ওয়েজের দিক থেকে বঞ্চিত, হ্যাঁ, মজুরির দিক থেকে বঞ্চিত হয়েছে। দেখা গেল যে ন্যায্য পাওনা থেকে তারা, এবং তাদেরকে সার্ভাইভ করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, সেম থিং ভাড়া, অনেক জায়গায় আছে কাগজপত্র ছাড়া ভাড়াও দিবে না। তো সেই ক্ষেত্রে ওদেরকে হয়তো বেশি স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু এই দিক থেকে আমরা লাকি না অনেস্টলি যে আমরা গ্রিন কার্ড নিয়ে এসেছি। সুতরাং আমাদের এই দেশে একমাত্র ফেডারেল জব ছাড়া, ফেডারেল জব কিছু কিছু জব আছে যে যেটা আমরা করতেছি, যে মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাকে সিটিজেন হতে হবে, দ্যাটস দ্য বেসিক রিকোয়ারমেন্ট। তারপরে আপনার পড়াশোনা, আপনার সার্টিফিকেট, ওগুলো হচ্ছে ডিফারেন্ট। কিন্তু অ্যাটলিস্ট যে বেস আপনার রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সিটিজেন হতে হবে, সেটা তো আমরা ছিলাম না। তো সেই জবগুলো বাদে বাকিগুলো আপনার জন্য ইজি ছিল। স্টেট জব বলে। আমার কাছে যেটি মনে হয়েছে যে আপনাদের দুইজনের যেহেতু কাগজ ছিল, সো আপনারা ওই যে আপনি যেটি বলছিলেন যে টু ওয়ে যে স্ট্রাগল, সেটা আপনাদের ছিল না, আপনার ওয়ান ওয়ে স্ট্রাগল। ওয়ান ওয়ে স্ট্রাগল ছিল, বাট স্ট্রাগল করতে হয়েছে। না, সেটা তো করতে হবে, সেটাই করতে হয়েছে। অনেক কঠিন অবস্থায় গিয়েছে আমাদের, মানে এমনও গিয়েছে যে আমাদের বাচ্চাদেরকে আমাদের জবের জন্য, আমাদের এখন বলি যেটা যে আমাদের বাচ্চারা এখন বড় হয়েছে, আমাদের এখন আত্মীয় স্বজন আসছে, আমার ননদরা আসছে, তাদের কাজিনরা আসছে, এখন তারা মানে তাদের তাদের এখন পাচ্ছে, কিন্তু যে সময়টা আমাদের খুব দরকার ছিল আমরা সেই সময় আমরা আসলে কাউকে পাইনি। আমাদের বেবি সিটারের কাছে আমাদের বাচ্চাদেরকে দিয়ে যেতে হতো পড়াশোনার জন্য। আমাদের মানে যখন পড়াশোনা প্লাস চাকরি প্লাস সংসার প্লাস বাচ্চা, ইন দা মিন টাইম সংসারে সবকিছু আমাদের তো বাংলাদেশের মতন না যে খালা এটা করে দেন বা ওটা করে দেন, আমাদের সবকিছু নিজের হাতে সব সামলিয়ে আমাদের চলতে হতো। তো আলহামদুলিল্লাহ এখন যেটা বলবো, বাচ্চারা বড় মেয়ে কলেজে যাচ্ছে, মেজো মেয়ে 7-এ যাচ্ছে, আর ছোট মেয়েটা 2nd গ্রেডে। এখন তিনটা মেয়ে আলহামদুলিল্লাহ। তো এখন হ্যাঁ, 3টা মেয়ে। তো এখন ওরা ওদের কাজিনকে পাচ্ছে, ওদের রিলেটিভকে পাচ্ছে, এটা অন্যরকম একটা অনুভূতি যে ওরা অ্যাটলিস্ট ওরা বন্ডিং কি জিনিসটা সেটা এখন ওরা বুঝতেছে বা পেয়েছে। কিন্তু ওরা যদি আরো 10 বছর আগে পেত, হ্যাঁ, সেটা আমাদের জন্য ব্লেসড হতো। যে একটা ভাইটাল ইস্যু। কিন্তু একটা বিষয় আমার কাছে যেটি মনে হয়েছে যে আপনারা একটা প্রজন্ম গড়ে দিয়ে যাচ্ছেন যারা হয়তো সেই স্ট্রাগলটা বুঝবেও না কখনো। আপনার বাচ্চারা তো সেটা দেখেও নাই। তারা বড় হয়েছে একটা বাড়িতে, গাড়িতে, হ্যাঁ, এবং তারা যা চেয়েছে বলার আগেই পেয়ে গেছে, তাই না? ব্যাপারটা অনেক বেশি। কিন্তু আপনাদের জীবন বা আপনি তো সেই জীবনে ছিলেন না। একটা বিষয় আমি একটু যোগ করবো আপনার সাথে, সেটা হলো দুইজনের সংগ্রামের জায়গাটা এক, দুইজনের একদম এক। আমি বলবো দুইজনের কাগজপত্র একই রকমের, একই পর্যায়ে আপনারা এসেছেন, হয়তো একটু আগে পরে, হ্যাঁ, মূল্যস্ফীতি তখন হয়তো একটু কম বেশি ছিল দুইজনের সময়, সেটা হইতে পারে। নারী হিসেবে আপনি যে সমাজ থেকে উঠে এসেছেন, আপনার আব্বা বলেছেন যে মেয়ে হিসেবে আমি কিভাবে যেতে দিই একা। আমাদের ওই কনসেপ্ট ও পারসেপশনটা রয়ে গেছে যে আমার মেয়েকে আমি একা ছাড়বো কিভাবে। আমার সমাজটা আসলে সেভাবে কোনোভাবে অ্যালাউ করে না একটা মেয়েকে মধ্যরাতে দেখা, হ্যাঁ, কাজে দেখা। অনেক কাজ তো অ্যালাউ না মেয়েদের জন্য। আমি জানি না এখনকার পরিস্থিতি কি বাংলাদেশের। সেই অবস্থায় আপনি এখানে এসে কি ফেস করলেন? সেই মেন্টালিটির একটা মেয়ে এখানে এসে প্রথম কোন ধাক্কাটা খেলেন আপনি? বলে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমরা 8 ভাই বোন। আমরা 8 ভাই বোনের মধ্যে আমি হচ্ছে সবার ছোট।
আর আমাদের মোটামুটি আমাদের ফ্যামিলি সব ভাই বোনরা ওয়েল এডুকেটেড। তো এডুকেশনের দিক থেকে আমাদের বাবা আমাদের উপর সেই নির্ভরশীলতা ছিল যে আমার মেয়েরা যেখানে যাবে ভালো করবে, কিন্তু ৭ সাগর ১৩ নদী পার যেটাকে আমরা বলি অত দূর কখনো কল্পনা করেনি। ভালো আমরা কিছু করব সেটা ওনারা ডিজার্ভ বিদেশে করেতেন, পাঠিয়ে কিছু সেটা একটা কখনো কল্পনা ভাবে নাই করেনি, আর কি। ভাবেও নাই। তো যখন মায়ের মন বাবার মন তারা সন্তানকে, তার মধ্যে আমি হচ্ছে সবার ছোট, ছোট মেয়েকে যে পাঠিয়ে দিবে সেদিক থেকে তারা মেন্টালি ভাবে তারা Prepared ছিলেন না। প্রিপেয়ার ছিল না। কিন্তু সেই ভরসার দিক থেকে সেটা ছিল যে আমার মেয়ে যেখানে যাবে সে ভালো করবে, একটা কনফিডেন্ট লেভেলটা খুব হাই ছিল আমার বাবা মা ভাই বোনদের সবার। তো সবাই ভাই বোনরা সবাই সাপোর্ট দিয়েছে, যেহেতু সুযোগ পেয়েছে হুম ওকে সেই সুযোগটা দেওয়া উচিত। তখন আমার বড় ভাইয়া আমার বোনরা আমার বাবাকে মাকে বুঝিয়ে কিন্তু আমাকে এখানে মানে সাহস দিয়ে আমি, সাহসটা যখন দিয়েছি সেই সাহস নিয়ে আমি আমেরিকাতে এসেছি। যখন আমেরিকাতে আসলাম, সত্যি কথা যেটা মানে শুনেছি আমেরিকা ইজ ড্রিম কান্ট্রি। আমি এসেছি হচ্ছে শীতে। আমার ড্রিম কান্ট্রি তখনই শেষ হয়ে গেছে যখন কনকনে ঠান্ডাটা আমি সহ্য করতে পারিনি। আমাকে সেই ঠান্ডার মধ্যে আমাকে যখন ফার্স্ট জব আমাকে যখন করতে হয়েছে, আমি আমি তখন নিউ জার্সির একটা জায়গা ছিল অ্যাটলান্টিক সিটি, আমি সেই সিটিতে ছিলাম। আমার প্রথম জব ছিল ডানকিন ডোনার্স করে একটা স্টোরে, সেখানে বাসে আমাকে যেতে হয়েছে। আমাকে প্রথম দিন আমার মা দেখিয়ে দিয়েছে যে এভাবে যেতে হবে, আবার এইভাবে আসতে হবে। যাওয়ার পথটা শুধু দেখিয়ে দিয়েছে আর বলে দিয়েছে এইভাবে আসবা। মামার সাথে গিয়েছি, আসার যেদিন আমি আসছি সেদিন আমি হারিয়ে গিয়েছি। এবং অ্যাটলান্টিক সিটিটা ছিল এরকম, আমি শুধু বাসার নাম্বারটা শুধু মনে আছে, না ছিল আমার ফোন, না ছিল মামাদের কারোর কন্ট্রাক্ট নাম্বার। আমি শুধু অ্যাটলান্টিক সিটিতে আমি ৪ ঘন্টা আমি শুধু রাউন্ড দিয়েছি। আমি জানতাম না যে আমি কোথায় যাব, কিভাবে যাব, কোথায় আমি উঠবো। খুব অদ্ভুত পরিস্থিতি। অদ্ভুত, সেটা ছিল রাত। আমি Oh my God. সন্ধ্যায় ৭টার সময় এসে বাস স্ট্যান্ডে নেমেছি, সে রং একটা স্টপে নেমেছি, কারণ ওই জায়গাতে মনে হচ্ছে যে সবই একই রকম, রাস্তায় এক ক্যাসিনিও, চারপাশে ক্যাসিনিও। আমার সাথে মনে হচ্ছে ট্রাম্প একটা ক্যাসিনিওর নাম ছিল, ওইখানে আমি নামবো নেমেছি, কিন্তু চারপাশে এত ক্যাসিনিও যে আমি যে কোথায় নেমেছি আমার সেটা আমার মনে ছিল না। সবগুলো রাস্তা তো স্ট্রেট, সবগুলি বোঝাই একই যাচ্ছিল না। রকম। আমি ৪ ঘন্টা আমি শুধু আমি আমার 11:30-তে আমি মানে আমি ঠান্ডা ছিল, আমি শুধু এতটুকু মানে মাথায় শুধু এতটুকু শুধু কাজ করতেছিল যে আচ্ছা আমি যে হারিয়ে গিয়েছি আমি কিভাবে আমি যে পৌঁছাবো সেই মামার বাসায়। মামারাও তো টেনশন করতেছে একটা মেয়েকে নিয়ে, কারণ আমার তো ফোন নাম্বারও ছিল না। যাক, আল্লাহর একটা রহমত ছিল যে আমার শুধু একটা মনে আছে, একটা কর্নারে একটা স্টোর ছিল, ওই স্টোরটা দেখে আমার কাছে মনে হচ্ছে এই স্টোরটা আমি আসছিলাম এই কর্নার ধরে, কোনায় মানে রাস্তা ধরে। তো সেই স্টোর ধরে আমি হেঁটে মানে মানে পার হয়ে দেখি যে আমার মামার বাসাটা। তখন মনে হয়েছিল যে মানে এই বাসাটা মানে ৪ ঘন্টা হারিয়ে যাওয়ার পর যে নিজের গন্তব্যস্থলে যখন পৌঁছাচ্ছি সেই অনুভূতিটা মনে বোঝানোর মতো না, যেটা কি ধরনের একটা অনুভূতি ছিল। এখান থেকে একটা বড় একটা আমরা লেসন নিয়েছি যে আমাদের আসলে ফোন নাম্বার, বাসার অ্যাড্রেস এগুলি খুব দরকার নতুন যখন আমরা যাই। হ্যাঁ, তো ফোন নাম্বারও ছিল না, ছিল যেখানে সেখানে আমার কাছে ছিল ডায়েরিতে ছিল, আমি ব্যাগ নিয়ে যাই না, সবকিছুই ছিল কিন্তু আমি সেই ব্যাগটাই নিয়ে যাই নাই। মোটামুটি আমি লস ছিল, কোনোভাবে নিজের কাছে একটা রেকর্ড রাখা কোনো দরকার। রেকর্ড, কোনো যে কোনো একটা রেকর্ড রাখা দরকার। আর ফোনটা খুব দরকার, বের হওয়ার সময় একটা ফোন ভেরি ইম্পর্টেন্ট যখন নতুন একটা জায়গায় যাওয়া হয়। তো যাই হোক, মামার ওখানে ছিলাম। কাজের কথা কি বলবো, ইউজ টু তো ছিলাম না এই ধরনের কাজে। আমার বসে আমাকে বলেছিল যে সুইপ করো, মপ করো, বাথরুম যখন ক্লিন করতে দিচ্ছে শুধু কান্না করেছি কতক্ষণ। কান্না করার পর আমার ম্যানেজার ইন্ডিয়ান ছিল, ভেরি নাইস ছিল, সে আমাকে অনেকক্ষণ বুঝিয়েছে যে দেখো আমি ম্যানেজার, দেখো আমি তো করি, হ্যাঁ তোমারও তো করতে হবে, এটা হচ্ছে আমাদের জব। তখন বাস্তবতা বুঝিয়ে দিয়েছে যে না তুমি জব করবা, তোমাকে সুইপ করতে হবে, মপ করতে হবে, তোমাকে ইভেন তো তোমার টয়লেট পরিষ্কার করতে হবে, গ্লাস ক্লিন করতে হবে, মানে টেবিল মুছতে হবে, ছোট বড় কাজ নাই, কোনো কাজ নাই। যখন টেবিল মুছতাম চারপাশে তাকাতাম কোনো বাঙালি আসে কিনা,
টেবিলটা যে মুছবো ওরা যদি আমাকে দেখে ফেলে, তখন নতুন আসছি খুব এগুলি খুব প্রেস্টিজে লাগতো। আমি মপ করব, চারপাশে আবারও তাকাতাম, কেউ তো নাই, বাঙালি যদি দেখে ফেলে, শুধু এরকম একটা ইয়ে ছিল। যাই হোক, পরে অ্যাডজাস্ট করে ফেলেছি। আমার ফার্স্ট কাজ ছিল ডানকিন ডোনার্স। কিন্তু নারী হিসেবে দেখার দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল এখানকার পরিবেশে? এখানকার পরিবেশে আসলে এটা একটা গুড কোশ্চেন। এখানে কাজের মধ্যে না আমি সেই ডিফারেন্সটা দেখি নাই। হ্যাঁ, যে কাজের মধ্যে কাজ কাজ মানে আপনি নারী কাজকে কি পুরুষ ওইটার মানে কোন জেন্ডার সেটাও সেটা দেখেন? ম্যাটার করে না। আমি এখানে যেটা দেখেছি, রেসপেক্ট যে জিনিসটা, যে তুমি একজন নারী হিসাবে তুমি কাজ করতেছো, আসলে এটা রেসপেক্টফুল, সবাই কিন্তু রেসপেক্ট করতেছে। যে আমাদের 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 দেশে বলবো না, অনেক জায়গায় এটা করে যে একটা মেয়ে কাজ করবে, টেবিল মুছবে, খাবার অর্ডার দিবে, কিভাবে নেবে সেটা আমি জানি না। আগের কথা বলছি, এখন তো সবাই নারীরা অনেক আগে এগিয়েছে, এগিয়ে এগিয়ে এই পর্যায়ে এসেছে। বাট আমার কাছে একটা নারী আহ ওইরকম ডিফারেন্স আমার কাছে মনে হতো না। ছেলেরা যদি পারে, নারীরা কেন পারবে না, যে কোনো ধরনের কাজই হোক না কেন। এবং আপনি নিজেও ডিসক্রিমিনেশনের শিকার হন নাই এখানে? ডিসক্রিমিনেশন শিকার আমি হই নাই, কিন্তু আমার না, ডিসক্রিমিনেশন আমি শিকার হই নাই, কখনো হই নাই। বাট আমি একটা খুব স্ট্রং একটা লেডি, আমার মন মানসিকতা খুব স্ট্রং টাইপের, আমি যে কোনো কাজকে খুব সহজে আমি হ্যান্ডেল করতে পারতাম। আসলে কি স্ট্রং নাকি? আসলে কি স্ট্রং নাকি? না না, স্ট্রং আমি ওই সেন্সে বলবো, হ্যাঁ অবশ্যই আর কি, মানে কনফিডেন্ট, হ্যাঁ অবশ্যই। স্ট্রং মানে আপনি আসলে আমি বলবো আমি খুব কনফিডেন্ট লেভেলের হ্যাঁ একটা। হ্যাঁ, কনফিডেন্ট তো অবশ্যই আর কি। সংসারের কাজ বলেন বা আপনি বাচ্চা কাচ্চা দেখাশোনা, এগুলো তো ধরেন বাংলাদেশের মেয়েদের মনে হয় এটা একটা চিরাচরিত একটা ধর্ম, যে ঠিক আছে মহিলা মানে হচ্ছে সংসারের কাজ করতে হবে, বাচ্চা কাচ্চা করবে। কিন্তু আমি কোন সেন্সে বলবো যে যে বাংলাদেশের মেয়েদের সাথে তুলনা করলে, আমি বাংলাদেশে আমারও কিছু বন্ধু বান্ধব বর্তমান জগতের কথা বলতেছি, যে আমার মনে হয় 90% ফ্রেন্ড আমার আছে যাদের হাজবেন্ড ওয়াইফ উভয় চাকরি করতেছে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে। কিন্তু আগের কথা বলতেছে আমার ভাইদের ক্ষেত্রে, আমার যেই সিনিয়র ভাইরা আছে ওনাদের তো মনে করেন হয়তোবা শিক্ষিত, এবং ডেফিনেটলি ভাবিরাও শিক্ষিত, কিন্তু ওই ওই বিয়ে করার পরে কিন্তু আর ওই বাইরের ওই জগৎটায় আর যেতে দেয় নাই, বা ওনারাও নিজের থেকে, আমার নিজের বোনের কথাও বলি, এনারা কিন্তু ওই 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 লেভেলের। কিন্তু বর্তমানে যেই প্রেক্ষাপটে হয়তো ফাইন্যান্সিয়ালের দিকে তাকাই হোক, কিংবা ওভারঅল চিন্তা করে দেখতেছে, বাংলাদেশের ক্ষেত্রে বলতেছি যে তুমিও মাস্টার্স পাস করছো, আমিও করছি, তাহলে আমার ডিগ্রিটা আমি কেন কাজে লাগাবো না? দ্যাটস নাম্বার ওয়ান। দুইটা হচ্ছে, আরেকটা হচ্ছে যে ইনকাম যদি আসে তাহলে একটা সেভিংসে থাকলো বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য, বা পড়াশোনার ক্ষেত্রে হোক, বা নিজেদের ভবিষ্যতের কারণে হোক। এই জন্য বাংলাদেশে কিন্তু এখন ওই জিনিসটা নাই যে মহিলারা মানে হচ্ছে এই শুধুমাত্র হাড়ি পাতিল মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, তো ওইটার সাথে তুলনা করতে এই দেশে তো অনেক আগের থেকেই মানুষ এগুলো করছে, রাইট? আর এখানে যেটা বলতেছিল যে যেটা হচ্ছে যে আপনার এখানে যে কোনো কাজই হচ্ছে হচ্ছে শ্রদ্ধার কাজ, ডিগনিটি আছে, চুরি তো কেউ করতেছে না। সুতরাং যে যার লেভেলে, যে যার যোগ্যতা অনুযায়ী সে সেটাই করতেছে। এখানে তো আপনাকে কেউ কাস্টমাইজ করে দিতে পারবে না যে তুমি এই বয়স, তুমি এই এই ধরনের কাজ করো। এখানে এটা এই জিনিসটা নাই। এখানে হচ্ছে যে যার যার যোগ্যতা অনুযায়ী তার কাজ সে সেখানে করবে। এই জন্য বলতেছি ইউ স্টার্ট এগেন। তুমি হয়তো বাংলাদেশে যে কেউ হয়তো অনেক কিছু হতে পারে, কিন্তু এখানে আসার পরে তো তুমি ফ্রেশ, তুমি আবার নিজেকে গড়ো। হ্যাঁ, তোমার লাইনে যদি থাকো তোমাকে কিছু ব্রাশ আপ করতে হবে, আর তুমি যদি লাইন চেঞ্জ করো তাহলে হয়তো বেশি বেশি একটুখানি স্ট্রাগল করে আবার লাইন ঘুরে চলে আসতে হবে। বাংলাদেশে অনেকে আছে যে মনে করো অন্য লাইনে পড়াশোনা করছে, কিন্তু এখানে এসে যেখানে যেই ধরনের কাজগুলো হচ্ছে মনে করেন খুব ইয়ে আছে, যে মনে করেন অ্যাভেলেবিলিটি আছে, বা মনে করে যে কাজগুলো আমাদের কি বলে যেই অনেক ডিমান্ড আছে, ওই দিকের লাইনে তারা চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে এমন না যে বাংলাদেশে যেরকম ধরেন আর্টস স্টুডেন্ট আর্টসই থাকে, সায়েন্সে যাওয়া যাবে না, এই ধরনের জিনিসগুলো কিন্তু আগে ছিল। এখানে কিন্তু এখানে আমরা মুহূর্তে মুহূর্তে মানুষ লাইন চেঞ্জ করছে। এক্স্যাক্টলি, ডাক্তারি পড়েও অনেকে। আমি করেছি, আমার কিন্তু মাস্টার্স অনার্স, আমার স্কুল ছিল আমার সায়েন্সের, অনার্স মাস্টার্স কিন্তু আমার সায়েন্স ছিল না। আমার অনার্স মাস্টার আমি সোশ্যাল ওয়েলফেয়ার উপর ছিল, সোশ্যাল ওয়েলফেয়ার ছিল আমার মেজর। তো আবার পরের যে ডিগ্রিটা নিলেন সেটা আবার সায়েন্সে। আপনাদের
দুইজন তথ্য প্রযুক্তিতে, হুম হুম। কিন্তু প্রকৌশলে না। আপনি প্রকৌশলে না, হুম। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জব। হুম হুম। না, আমারটাও কাইন্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বলে, ডেটা অ্যাডমিনিস্ট্রেশন মিন্স ডেটা বেস নিয়ে ওকে আমরা ওকে, Data ডেটা আর্কিটেক্ট বলতে পারেন, আচ্ছা আচ্ছা, ডেটা ডিজাইনার বলতে পারেন, Okay. হ্যাঁ, ওই জিনিসগুলাই আর কি। জবের এটা বলা হচ্ছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, আচ্ছা। ডেটাবেজ অ্যাডমিন, হ্যাঁ। আপনারটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, মানে যেটা হলো টেস্টিং বা টেস্টিং, আমি টেস্টিং এ আছি। টেস্টিং এর কাজগুলো হুম। যেগুলো করে। জি, হুম। আমারটা হচ্ছে যে ডেটাবেজ ম্যানেজ করা, হ্যাঁ, ডেটাবেজ দুইজন তথ্য প্রযুক্তির, দুইজনই তথ্য right. তথ্য প্রযুক্তির প্রযুক্তির যে খাত, সেখানে তথ্য প্রযুক্তি তো বিশাল একটা, বিশাল একটা হ্যাঁ বিশাল একটা জগৎ। যাই হোক, অনেক হ্যাঁ। ভালো লাগলো আপনাদের দুজনের সাথে কথা বলে। আর আরেকটা হ্যাঁ, জিনিস হচ্ছে please. যে এই দেশে আপনাকে আমি যেটা আমার 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 বাচ্চাদেরকে বলি, ইনফ্যাক্ট ওরা এখানে ব্রড অ্যান্ড বর্ন, আই মিন বর্ন অ্যান্ড ব্রড, ওদের ইংলিশ বলার যে ধারণ ক্ষমতা ডেফিনেটলি আমাদের চাইতে বেশি। আমরা যত বছরই থাকি না কেন, আমরা তো আমেরিকানদের মতো ইংলিশ কখনো বলতে পারবো না। তবে আপনি একটা কথা বলছিলেন কিছুক্ষণ মনে আছে, যে যে ধরেন আপনি একটা নারী হিসাবে বলতেছিলেন যে আপনি কোথাও যে কিছু আর কি কোনো এমন কিছু কি পেয়েছেন যে এখানে যে মনে করেন ওরা যে ডিসক্রিমিনেশনের কথাটা বলতেছেন, রাইট? আমি বলবো যে যে হ্যাঁ, এই দেশে কাগজে কলমে বিভিন্ন জায়গা, অফিস আদালতে এই জিনিসটা কিন্তু একটা মনে করেন ল হিসাবে আছে ওদের, যে উই ডোন্ট ডিসক্রিমিনেট, এবং ওরা করেও না জানা আর কি, জানা মতে বা ধরেন ওপেনলি। কিন্তু আমি পরবর্তী জন্ম যারা আসছেন বা পরবর্তী যারা আসবেন বা এখনো যারা নতুন, তাদেরকে একটাই বলবো যে হয়তো বা কাগজে কলমে না, কিন্তু আন্ডার দ্য টেবল কিন্তু এই দেশে হচ্ছে বা হয়। এখন কথা হচ্ছে যে racism আছে। ওই জিনিসগুলা তারা ওপেনলি করতে পারে না, বিকজ দেয়ার ইজ আ ল, এর প্রাতিষ্ঠানিক না আর কি, ফর্মাল হ্যাঁ, না। কিন্তু ভেতরে ভেতরে সেটা হয়। সেটা শুধুমাত্র যে আপনি কালার বলে না, আপনার মনে করেন রিলিজিয়ন হতে পারে, আপনি ধরেন ছেড়ে শরীরের জন্য হ্যাঁ, হতে পারে, right. জেন্ডারের জন্য হতে পারে, যে হয়। কোনো কিছু নাই। তো এই জন্য ধরেন আমি বলবো যে আপনার কি স্মার্ট, শোনেন, আর কি এডুকেটেড এক জিনিস, স্মার্ট আরেক জিনিস। একজন নন এডুকেটেড পার্সনও কিন্তু স্মার্ট হতে পারে। এই দেশে কিন্তু স্মার্টটা দরকার বেশি। Exactly. সেটা হতে পারে স্ট্রিট স্মার্ট আর নয়তো বা বুক স্মার্ট, যেটাই বলেন। স্মার্ট ইজ ডিফারেন্ট দেন এডুকেশন। এডুকেশন ডেফিনেটলি কিছু না কিছু থাকতেই হবে যদি আপনি ওই লেভেলে নিতে চান। কিন্তু এখানে কিন্তু অনেকে আছে যে দে আর নট এডুকেটেড বাট দে আর স্মার্ট, এবং এরা কিন্তু অনেক ভালো আছে। শুধু স্মার্টনেসটা থাকতে হবে Exactly. আপনি যতই এডুকেটেড হোক না কেন, আপনি যদি স্মার্টনেস না থাকেন, আপনি টিকতে পারবেন না। হয়তো আপনি জব পাবেন বিকজ ইউ হ্যাভ ডিগ্রি ফ্রম টপ 10 ইউনিভার্সিটি, কিন্তু ইউ ক্যান নট সার্ভাইভ লঙ্গার, কারণ আপনি স্মার্ট না। এই দেশে আপনাকে স্মার্ট থাকতে হবে। না বাবা, আমার মেয়েদেরকে আমি বলি যে দেখো, তুমি যেখানে মনে করো যে পড়ো। আমি তো ওই যে বাংলাদেশে যেমন অনেক বাবা মারা আছে, তোমাকে ডাক্তার হইতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হইতেই হবে, তোমাকে সায়েন্টিস্ট হইতে হবে। আমি এটা কখনো বলি না। আমি বলি যে তুমি যেখানে মনে করো যে তুমি ভালো করবা, সেটাই নিয়ে পড়ো, কিন্তু তোমাকে ভালো করতে হবে, সে যে কোনো লেভেলেরই হোক। আচ্ছা, করার পরে তারপরে তোমার টার্গেট থাকতে হবে। শুধু এইটুকুই টার্গেট রাখবা যে আমি যতই আমেরিকান হই না কেন, ইয়েস, স্ট্যাম্প কিন্তু এক জায়গায় ঠিকই আছে যে তুমি বাঙালি। সত্যিকার অর্থে আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। একদম যেটা বলা হয় হাতে কলমে যেভাবে শিক্ষা দেয়, জীবনবোধ সবকিছু। আমি নাইম আমাকে বাস্তবতা থেকে শুরু করে আমাকে সবকিছু সে আমাকে শিখিয়েছে, একজন শিক্ষকের মতো। ওকে, মানে আপনার স্ট্রেংথ, আপনার কনফিডেন্স সবকিছু আমি অনেক কিছু শিখেছি নাইমের কাছ থেকে। সো ওনার যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে আপনি একমত? আমি একমত। ওকে, আমরা শেষ করব। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে, এবং আশা করি আপনাদের চিন্তা চেতনা আরো ছড়িয়ে যাবে। শুধুমাত্র আপনার পরিবারের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, এটা আমাদের যে এখানে যে বাংলাদেশ কমিউনিটি আছে তারাও উপকৃত হবে আপনাদের দুইজনের চিন্তা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমরাও খুবই ধন্য যে আমরা আমাদের জীবনের কিছু কথা আমরা শেয়ার করতে,
হ্যাঁ হ্যাঁ আচমকা আমরা একদম একদম আচমকা আজকে একদম এবং সেই আচমকা। সাথে সাথে আমি কোনো মনে করি প্রস্তুতি ছাড়াই কোনো প্রস্তুতি পেয়ে গেলাম। ছাড়া এবং একদম। মনে করি যে একজন আবারও বলি যে ফার্স্ট জেনারেশন ডেফিনেটলি স্ট্রাগল হার্ড, তারপর সেকেন্ড জেনারেশন উইল ডু More লিটল easy. লেস, তারপর লেস এন্ড লেস। কিন্তু আমি মনে করি যে প্রথম জেনারেশন যারা আসছেন তাদেরকে তাদের আসল কথাগুলো তাদের পরিবারকে, তাদের আগামীতে যারা আসবেন বা যারা, পরবর্তী হ্যাঁ, জেনারেশনকে শুনতে হবে। তাদেরকে বুঝিয়ে দিতে বলা, হবে। তাদেরকে যদি শুধু ক্রিম জিনিসটা বলা হয় তাহলে এটা তাদের জন্য হবে, আমি মনে করি হচ্ছে একটা ভুল তথ্য তাদেরকে মেসেজ দেওয়া। তাতে হবে কি যে তারা অনেক এক্সপেকটেশন নিয়ে আসবে, কিন্তু এখানে আসার পর দেখবি কি যে কমপ্লিটলি অপোজিট। তখন কিন্তু দে বিকেম সো ফ্রাস্ট্রেটেড এবং এক পর্যায়ে ওরা ফ্রাস্ট্রেশন থেকে উঠতে পারে না, এন্ড এরা 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 মেন্টাল পেশেন্ট পর্যন্ত হয়ে যায় এটা বলছেন আপনি আপনাদের আগামী ভবিষ্যৎ যারা আগামী- মানে আসছেন। আপনাদের আবেদনের ভিত্তিতে যারা আসবে। এক্স্যাক্টলি কিন্তু আমি আপনার এখানকার জেনারেশন না, বাংলাদেশ থেকে যে জেনারেশন আপনাদের আবেদনের ভিত্তিতে যারা আসবে, এক্স্যাক্টলি তাদের কথা এক্স্যাক্টলি বলছেন। প্লাস নট অনলি আবেদন, আমাদের আবেদন তো ওয়ান স্টেপ অ্যাহেড, বিকজ ওরা গ্রিন কার্ড নিয়ে আসতেছে, তাদের ওই চিন্তাটা নাই। কিন্তু আমি বলতেছি অনেকে ধরেন ফ্যামিলি নিয়ে এখানে স্থায়ীভাবে থাকার জন্য ভিজিট ভিসা নিয়ে আসতেছে, চিন্তা করতেছে গেলেই তো মনে হয় ওখানে টাকা উঠতেছে এখানে, কিন্তু ওদের লাইফ তো আরো অসহনীয় হয়ে যায় যদি তাদেরকে সঠিক মেসেজটা দেওয়া না হয় যে হে স্বর্গরাজ্য ভেবে হ্যাঁ, আসে, তুমি যে কিন্তু আসতেছো, এটা right, আসলে তুমি যে আসতেছো যে এই তুমি যে ওখানে করবাটা কি। অনেক আছে কি যে নিজের যে কি করছেন এখানে বা কিভাবে তারা এই পর্যন্ত আসছেন ওই সঠিক তথ্যটা হয়তো বা ছড়িয়ে দেওয়া। ওখানে দিলে মনে করি কি যে আমি কেন মানুষের কাছে ছোট হব, রাইট? আমি কেন ওখানে বলবো আমি তো এখন ভালো আছি, সুতরাং আমি কি করেছি না করেছি সেটা আমার বলার দরকারটা কি। কিন্তু উনি তো তার প্রেস্টিজের জন্য বলছেন না, রাইট? কিন্তু এটা কিন্তু একটা বিগ বুমেরাং হয়ে ফেরত আসবে ওই ব্যক্তিগুলো যদি তার কথার উপর বিশ্বাস করে এখানে চলে আসে, কারণ সে কিন্তু তাদের আসল মেসেজটা দেয়নি যে ভাইয়া বা যে যা সম্পর্কে হোক যে ওখানে লাইফটা কিন্তু এরকম। তো সুতরাং দেখা গেছে যে যেমন আসলে কথা বলে অনেক কথা বলা হয়। আরেকটা লাস্ট আমি কথা বলি যে আমেরিকায় অনেকেই আছে 15 বছর 20 বছর 30 বছর 40 বছর আছে, রাইট? মানুষের চিন্তা করে যে আমার কনসেপ্ট আমার সেই ভবিষ্যৎ আমার গোলটা কি, রাইট? ওই গোলের উপরে মানুষ কাজ করে। একজন এই জন্য দেখা গেছে কি যে ধরেন আমার সাথে যে আপনি কম্পেয়ার করেন, আমার সাথে কম্পেয়ার করতে হবে আপেল টু আপেল, মানে আমার মেন্টালিটি কি, আমি কিভাবে এখানে থাকি, সেই সমসাময়িক মেন্টালিটির লোকের সাথে কিন্তু আমার সাথে আপনি তুলনা দিতে পারবেন, কারণ যেহেতু আমরা দুইজনই একই রকম, রাইট? এখন ধরেন আমার সাথে অনেকে আছে ধরেন 30 বছর আমেরিকা, রাইট? আমি উদাহরণ দিচ্ছি। তো বাংলাদেশের মানুষের কনসেপ্টটা কেন রং, কারণ কি ওই বন্ধু বা ভাই যারা আমার সাথে 30 বছর আগে ওদের হয়তো বাংলাদেশে প্রচুর সম্পদ ইচ্ছে করছেন, রাইট? সেখানে কিন্তু আমার কিন্তু ওই কম্পারেটিভলি নাই। সুতরাং উনি যে করছেন উনি কিভাবে করছেন এই কনসেপ্টটা কিন্তু ওখানে বাংলাদেশে যে বলছেন না। তো তখন কিন্তু আমাদের উপরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় বাংলাদেশের মানুষে, বলে কি যে ওরা যদি 30 বছর এটা করতে পারে তুমি কি করছো। কিন্তু আমার সাথে তার মেন্টালিটি তো প্রথমেই রং, কারণ হচ্ছে ওনার স্বর্গরাজ্য হচ্ছে বাংলাদেশ, যে আমি যা কিছু করব বাংলাদেশে, আমি এখানে যেভাবে থাকি, কারণ ওনার লাইফ স্টাইলের সাথে কিন্তু আমার লাইফ স্টাইল এখানে এক না। কিন্তু উনি এখানে কিভাবে থাকছেন, কিভাবে উনি ওভাবে এখানে লাইফ লিড করছেন, এটা কিন্তু উনি মনে হয় যে বলতেছেন না। সুতরাং এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, এখানে উনি হয়তো বা ধরেন তার মান্থলি খরচ ধরেন মনে করেন $1000, কথা বলতেছি ম্যাক্সিমাম। আমার হয়তো বা এখানে মান্থলি খরচ ধরেন $8000, তাহলে এখানে তো আমার ঘাটতি $7000। সেই $7000 যদি আমি মনে করেন সঞ্চিত করি তাহলে আমি বাংলাদেশে বাড়ি গাড়ি করা কোনো ব্যাপার না, রাইট? সুতরাং আমাদের দুইজনের মেন্টালি কিন্তু ডিফারেন্ট। তো এই ধরনের ভুল তথ্যগুলা যখন বাংলাদেশে মানুষের কানে যাচ্ছে বা বাংলাদেশের মানুষ দেখছে, তখন কিন্তু মনে করেন ওই লোকগুলা কিন্তু ভুলে অনেক সময় আছে যে মিস স্টেপ গুলা দেয়। তখন দেখা যায় যে কোনো কিছু না ভেবেই দেখা গেছে সমস্ত একটা ভিসা পেয়ে গেল, চলে আসলো, আইসা দেখে আমি দেশেই ভালো ছিলাম।